একটা মাটি কতটা সমৃদ্ধ হলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশদের তোপের মুখে বলা যায় আমার কৃষকের অধিকার দাও। আজকেও এই জায়গায় দাঁড়িয়েও কৃষকরা আন্দোলন করছেন। সেই আন্দোলনটা লাঠিসোঁটার আন্দোলন নয়, আন্দোলনটা হচ্ছে রপ্তানিমুখী বাণিজ্যিকীকরণ কৃষির আন্দোলন। আজকে আমরা এখানকার যে কৃষকরা রয়েছেন বা উদ্যোক্তা রয়েছেন তাদের সেই প্রতিবন্ধকতার গল্প বা প্রয়োজনের গল্পটাই জানার চেষ্টা করব। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। ভাইয়া, চমৎকার এই বাগানে নিয়ে এসেছেন। আপনার বাগান কতটা জায়গা জুড়ে? এটা 200 বিঘা। 200 বিঘা, এত বড় একটা বাগান, ভীষণই ভালো লাগছে। কেমন আছেন সেটা একটু জেনে নিই আগে। জি আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে, আর এখানে এসে তো ভীষণই ভালো লাগছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কি কি বিষয় ফেস করছেন, যেগুলো আসলে ডিফিকাল্টিস মনে করছেন, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে মূলত আমরা চলে এসেছি। তো এই টপিকটা পুরোপুরি অন্যরকম, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো বা জানবো। জি ভাইয়া, এত বছরের যে আপনার কৃষির জার্নি, এই জার্নিতে আসলে বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে বা বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে আপনারা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন এখন হচ্ছেন? আচ্ছা, আমাদের যে সমস্যাগুলোর মধ্যে আছে বাণিজ্যিকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেমন আধুনিকীকরণ, তারপর যান্ত্রিকীকরণ। এই যে সমস্যাগুলো দেখেন, যেখানে 1 মিনিটে যতটুকু স্প্রে করা সম্ভব ড্রোন দিয়ে, সেখানে যদি আমরা ম্যান পাওয়ার কাজে লাগাই সেখানে অনেক বেশি সময় লাগবে। তারপর যেমন দেখেন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সাইট্রাস একটা গার্ডেন, এই অংশটুকু, এটা 20 বিঘার একটা ল্যান্ড। এখানে দেখেন যে এই যে এবছর অনেক বৃষ্টি, আবার খরা, এটা কিন্তু বরেন্দ্র অঞ্চল। যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা বরেন্দ্র অঞ্চল এবং রুক্ষ অঞ্চল। বরেন্দ্র অঞ্চল, জি। উত্তরাঞ্চলের মধ্যে এটাতে প্রচন্ড তাপদাহ যায়, 46 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে। তো আমরা যদি এটা বাণিজ্যিকরণ করতে পারি, তো আমার মনে হয় কয়েক হাজার বা 5-7 হাজার কোটি টাকা আমরা কিন্তু এই যে সাইট্রাস ইম্পোর্ট করি সেখান থেকে কিন্তু আমাদের অর্থটা বা আমাদের মুদ্রাটা সেভ করতে পারবো, এবং বাংলাদেশ নিজস্ব তার সাইট্রাস এদেশের মানুষ খেতে পারবে। আচ্ছা ভাইয়া, একটু ইন্টারাপ্ট করি, যেহেতু সাইট্রাসের প্রসঙ্গটাই আপনি প্রথমে নিয়ে আসলেন, এটা নিয়ে একটু জানতে চাই যে বাংলাদেশে তো অন্যান্য জাত, যদি আমি আমের কথা ধরি, সেটা তো সাইট্রাস করা পসিবল হয়েছে বা হচ্ছে, তো মালটার ক্ষেত্রে আপনারা আসলে কি সম্ভাবনা দেখছেন বা কিভাবে করা যেতে পারে? যেমন এটা ধরুন আধুনিকভাবে আমরা যে সহযোগিতা পাওয়া দরকার, যেমন ড্রিপ ইরিগেশন। আধুনিকীকরণ করতে গেলে একটা পানি সাশ্রয়ী যে প্রযুক্তি, সেটা হলো ড্রিপ ইরিগেশন। আচ্ছা আচ্ছা, যেখানে মানে 1 বিঘা জমিতে যে পরিমাণ পানি লাগে ড্রিপ ইরিগেশনে, ওই 1 বিঘা পানির জন্য কমপক্ষে আপনার 30 বিঘা পানিকে আমি সেভ করতে পারবো ওই পানিতেই, মানে ফোটায় ফোটায় যেটা পানি পড়বে। তারপর আমাদের সমস্যার কথাই বলি, যদি বাড়ি ওয়ান কিন্তু আমাদের মার্কেটে যেমন দেখেন যে সবুজ অবস্থায় কিন্তু মার্কেটে নামায়। বাড়ি ওয়ানটা তো বাংলাদেশের একটা পপুলার মালটাও আমরা যেটা জানি। হ্যাঁ জি, কিন্তু এই যে তাদের একটা ধারণা বা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে যে আগস্টের দিকে হারভেস্ট করে, নাহলে রস শুকিয়ে যাবে। তাতে আমাদের হচ্ছে কি, বাড়ি ওয়ান মালটা যখন সবুজ অবস্থায় হারভেস্ট করা হয় আগস্ট মাসের দিকে, তখন কিন্তু মালটা টেস্ট থাকে না। মানুষ যখন বাসায় নিয়ে যায় তারা তখন স্বাদ পায় না, তখন কিন্তু বলে যে বাইরের মালটাই ভালো। অথচ আজকে আপনাদের খাওয়ালাম, নিজেও খেলাম, আমার তো মনে হয় না যে স্বাদ খারাপ আছে বাজারের মালটা চাইতে। এই যে বিপণন যে সমস্যাটা, এই সমস্যাটাকে আমার ডেভেলপ করতে হবে। এই মালটাটা কোন সময় হারভেস্ট করলে যে ভোক্তা সে মালটার পরিপূর্ণ তৃপ্তি পাবে, এই সময়টা কিন্তু একজ্যাক্ট আমাকে বের করতে হবে। যেমন আপনার কৃষিতে আরও যে সমস্যাগুলোর মধ্যে আমাদের বাজার ব্যবস্থাপনা, যেমন কানসার্ট আপনি দেখবেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আম বাজার। এই আম বাজারটা কি আদৌ আধুনিক না? কানসার্ট আম বাজার, এটা যদি আধুনিকীকরণ করতে যাই তাহলে এর জন্য একটা নিজস্ব কাঠামো, নিজস্ব সত্তা থাকবে। রাস্তার উপরে আম বিক্রি হয়, ফল যে বিক্রি করব, যে বাজার ব্যবস্থাপনা এবং বিপণন, এই সমস্যাগুলো পুরোপুরি আছে। ভাইয়া, এই যে আপনি বাজার ব্যবস্থাপনার কথা বললেন, আধুনিকীকরণের কথা বললেন, এটা আসলে কিভাবে এখন করা সম্ভব হতে পারে? আপনারা বললেন কৃষক অ্যাসোসিয়েশন আপনাদের নেই, সেটারও কি প্রয়োজনীয়তা অনুভব করছেন, এবং সরকারিভাবে আসলে আপনারা কি ধরনের অ্যাকশন এখানে আসলে চাচ্ছেন? আসলে আমরা সরকারি অ্যাকশন যেটা চাই, সেটা হচ্ছে সরকারের অনেক খাস জায়গা আছে, নিজস্ব জায়গা আছে, সেই জায়গার উপর যদি একটা আধুনিক আম বাজার নির্মাণ করা হয়, সেটা আমার মনে হয়
অনেক ভালো হবে। কারণ আম বাজার এমন একটা জায়গা, যখন আমরা কোনো আমের মধ্যে অনেক হয় কি, যখন বিক্ষিপ্তভাবে আমের বাজারটা লাগে তখন কোনো ফজলি আমের সাথে ল্যাংড়া আম থাকে, আম্রপালি থাকে, তখন একটা কাস্টমার যখন দেখবে যে এই এলাকাটা শুধু খিস্সাপাত আম থাকবে, এটাতে হয়তো ল্যাংড়া থাকবে এবং পুরোটা ঘর থাকবে রাস্তার উপর রোদ্রে। আপনারা দেখেন আমরা যখন আম হারভেস্ট করি ওই সময়টাতে তাপমাত্রা থাকে 42, 43, 44 ডিগ্রি তাপমাত্রা, অনেক গরম। তো এই ফলটা যখন বাজারে যায়, যখন রাস্তার উপর থাকে রোডের উপর, তখন কিন্তু এটা দেখেন যে একটা মানুষ যে ক্রেতা তারও সমস্যা, আর ওই আমগুলো তার সেলফ লাইফের জন্য কিন্তু ইম্প্যাক্ট পড়ে। কারণ আমটা যেখানে বাইরের দেশে যারা বাণিজ্যিকরণ চিন্তা করে, তারা বাগান থেকে আম হারভেস্ট করে কুলিং গাড়ি পরিবহন ব্যবহার করে বিভিন্ন বাজারজাতকরণ করা হয়, দেশের বাইরে যাওয়া হয়। সেটা তো আমাদের নেই। কারণ ওখানে যে আমটা, যেমন আমরা যদি বলি আমের সমস্যা, আমরা রপ্তানি কেন করতে পারেন, এটা একটা সমস্যা। দেখেন এটা অভ্যন্তরীণ বাজারের বিষয় গেল। এখন দেশের বহির বাজারে যদি আমরা আম রপ্তানি করতে যাই, তো আমরা এই আমটা এখান থেকে চাঁপাইনবাবগঞ্জের আম, নওগাঁর আম, রাজশাহীর আম যখন শ্যাম্পুর যাবে, শ্যাম্পুর থেকে ওখানে প্রসেসিং হয়ে প্যাকেজিং হওয়ার পরে ওখানে যে শ্যাম্পুরের যে কোয়ারেন্টাইন হাউস আছে ওখান থেকে দেন তখন যায় এয়ারপোর্টে। ম্যাক্সিমাম বায়ার যারা চায় যে চাঁপাইনবাবগঞ্জের আম সরাসরি যাবে এয়ারপোর্টে। আচ্ছা, এই জন্য আমরা এই জায়গাটাতে আরো পিছিয়ে আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। যদি আপনারা এখানে কুলিং সিস্টেমটা পেতেন, আম সংরক্ষণের ব্যাপারটা হতো, তাহলে আরো দ্রুত এই ব্যাপারগুলো করা সম্ভব হতো। যেমন আমাদের প্যাকেজিং হাউস শ্যাম্পুরের চাইতে যদি আমরা চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহী, যেহেতু ব্যয়বহুল, সেক্ষেত্রে নওগাঁ, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ এই তিনটে ডিস্ট্রিক্ট কাভার করতে পারবো। এরকম একটা নির্দিষ্ট জায়গায় যদি প্যাকেজিং হাউস হয়, আমার মনে হয় রপ্তানির ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে যাবেন। একেবারেই তাই। আমরাও আসলে প্রত্যাশা করি সরকারিভাবে আপনারা আসলে এই বিষয়গুলোর সমাধান খুব দ্রুত পেয়ে যান। আর সাইট্রাস প্রসঙ্গেও একটু যাবো ভাইয়া, যেহেতু দেখছি চারপাশে এত পরিমাণ মালটা ধরে আছে, নিশ্চয়ই খাওয়ার উপযোগীও রয়েছে। এবং আপনাকে আমি বলি যে বাংলাদেশ অপার সম্ভাবনার জায়গা সাইট্রাসের। শুধু আমাদের জাত কালেক্ট করার ব্যাপার, যদিও আমি দেশের বাইরে বিভিন্ন প্রবাসী যারা ভাই আছে তাদের কাছ থেকে গিফট বলি আর বিভিন্নভাবে পাই, এবং জাতগুলো আমি রেডি করতেছি। আগামী 2 বছর পর আমার মনে হয় বিশ্বের সবচাইতে ভালো ভালো সাইট্রাস আমাদের বাগানে থাকবে ইনশাআল্লাহ। তাই হবে ভাইয়া। তাহলে একটু মালটা খেয়ে আমরা সাইট্রাসের ব্যাপারটা ওখানে একটু কথা বলি, চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া আমরা তো চলে আসলাম, এখানে ভরপুর মালটা দেখতে পাচ্ছি একেবারেই, তাই না? এটা তো বাড়ি ওয়ান জাত মনে হচ্ছে না। না, এটা বাড়ি ওয়ান জাত না। এটা কোন জাত? এটা হচ্ছে সাউথ আফ্রিকান একটা জাত। সাউথ আফ্রিকান একটা জাত? জি। এটা বাংলাদেশের নতুন বলা যায়, কয়েকজন চাষ করে, তার মধ্যে আমার মনে হয় এত বড় বাগান কোথাও নাই এই জাতের। আচ্ছা, তো এটার নামটা কি? এটার নাম ওই যে হলুদ মালটা নামে চিনি, যেভাবে বাইরে থেকে আসছিল সেভাবে এটা কেউ নিয়ে আসছে, সেটা নাম সে বলেও দেয়নি, এভাবে আমাদের দেশে আপাতত আছে হলুদ মালটা নামে। হলুদ মালটা, এটাকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। আপনি বলছেন তাহলে এটা এই জাতটা খুব বেশি মানুষ চাষ এখনো করে না? জি, কিন্তু এটা কোনো সম্ভাবনা অনেক ভালো, অনেক ভালো। যেখানে আমরা নভেম্বর পর্যন্ত হয়তো বাড়ি ওয়ান রাখতে পারবো সর্বোচ্চ, আর এটা শুরু হয় কিন্তু আপনার ডিসেম্বরের 15 তারিখ থেকে। এটা পুরোপুরি পরিপক্ক হতে আরো 20 দিন বা 1 মাস সময় নেবে। তখন কি এটা পুরোপুরি হলুদ হয়ে যাবে? পুরোপুরি বাজারের মালটার মতো হলুদ হয়ে যাবে। একটা মালটা আপনাকে কেটে খাওয়াই, আপনি এই অবস্থায় একটু বুঝতে পারবেন যে আসলে এটা স্বাদ কেমন হতে পারে। জি, যদিও এটা এখন পর্যন্ত হয়ে আসছে। আচ্ছা, তাহলে এটাই আমরা একটু টেস্ট করে দেখি। আপনি আসছেন বাইরে থেকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকটাই হলুদ হয়ে এসছে, কিন্তু এটা বোধহয় আরো হলুদ হবে। জি, আরো 1 মাস থাকবে, পুরো ইউল হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে এটা একটু কাটি। জি, শিওর। আমার তো মনে হচ্ছে যে খুবই টেস্টি হবে, কারণ বাইরে দেখতে পাচ্ছি অলরেডি মালটার যে রসটা সেটা কিন্তু বেরিয়ে আসছে একেবারেই। খুবই রসালো তো একেবারে। এটা তো জুস করার জন্য আসলে জুসারও ইউজ করতে হবে না মনে হচ্ছে, যেটা না, এটা পুরো রস থাকবে এবং কোনো রস শুকানোর থাকে না। আমি যদি এটা এটা টক মিষ্টি একটা ফ্লেভার, কিভাবে যদি রস একেবারে তাই দেখছিলাম। কোনো মানে জুসারের প্রয়োজন হবে না এটা দিয়ে জুস করতে গেলে, এবং খেতে কিন্তু খুবই একটা অসাধারণ স্বাদ মনে হচ্ছে, টক মিষ্টি একটা। এবং আরেকটা জিনিস দেখবেন অন্য মালটার চাইতে এর বৈশিষ্ট্য হলো যে দাঁতের মধ্যখানে যে সিটটা যায়,
এটা কিন্তু খুব সফট। ভাইয়া একটু বলবেন যে বাড়ি মালটা ওয়ান যেটা, সেটা তো হারভেস্ট শুরু হয়ে যায় আগস্ট থেকে, জি, তাই না? জি। তো তখন তো আসলে এত রসালো থাকে না। থাকে না। তো এইটা আসলে এই মালটাটার মতো, মানে নতুন এই হলুদ মালটাটার মতো কিভাবে করে করা সম্ভব? এটা একটা জাতগত বিষয় থাকে, যেমন আর্লি বা নাবি। তো বাড়ি ওয়ান আর্লি আমাদের আবহাওয়ার জন্য, তো আর নাবি হলো কিন্তু নভেম্বর পর্যন্ত আমরা রাখতে পারি। এখন তারপর রস শুকায় যায় কিভাবে? আসলে রস শুকায় যায় এটা ব্যবস্থাপনার কারণে আমার কাছে যেটা মনে হয়েছে। আমার কাছে কখনো বাড়ি ওয়ানেরও নভেম্বর পর্যন্ত রাখছি, গাছে হারভেস্ট ওখানে এবং পুরোপুরি টেস্ট হয়, অনেক বেশি হয়। তো এটা আমাদের মনে হয় চাষিদেরকে জানতে হবে যে আসলে এটা তো পুরো দেখেন যে এটা রস, এর ভিতরে কিছু নাই। তো গাছের নিচে যে পানি যে ব্যবস্থাপনাটা, পানির ব্যবস্থাপনাটা অবশ্যই সঠিক রাখতে হবে, সেটা যে কোনো সাইট্রাসের ক্ষেত্রেই হোক। এটা আপনার এটা সম্ভাবনা, এখন যদি বলি এটা সম্ভাবনা অনেক, যেখানে বাড়ি মালটা ওয়ান শেষ হয় নভেম্বরে শেষ হয় ম্যাক্সিমাম, আর ডিসেম্বর থেকে এটা শুরু হয়। তাহলে দেখেন এটা ওটা শেষ হয় আর এটা শুরু হয়। তাহলে আমাদের আরেকটা জাত দেখতে হবে যে এটা শেষ হওয়ার পর আর কোনটা জাত আছে। আমরা কৃষকরা যদি একটু সাহস বা সহযোগিতা বা প্রযুক্তিগত সহযোগিতা যদি পাই, আমার মনে হয় 12 মাস এদেশে মালটা উৎপাদন করা সম্ভব। বর্তমানে আমার কাছে কমপক্ষে 12 থেকে 14টা ভ্যারাইটি আছে, এবং এই জাতগুলো পাঠানোর জন্য যারা অত্যন্ত সহযোগিতা করেছে তাদের, আপনার মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মোহাম্মদ মাসুম ভাই, অস্ট্রেলিয়ান প্রবাসী, তারা কিন্তু জানেন একটা চারা দাম নিতে চায় না। সে দেশকে ভালোবেসে আমাদের মাধ্যমে যারা এ সময়ের কৃষক, আধুনিক কৃষক আমরা মনে করি, তাদের মাধ্যমে এই জাতগুলো ছড়িয়ে দেওয়ার কাজ করে। তো দেখেন নিঃস্বার্থভাবে একটা গ্রুপ কাজ করে। আমাদের এখানে নাচল উপজেলা কৃষি অফিস আছে, তারপর উপপরিচালক যে অফিস আছে চাঁপাইনবাবগঞ্জ, উপপরিচালক স্যার মহোদয় যারা আছেন, তারা কিন্তু আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করেন এবং আমাদের ফিল্ড ভিজিটও করেন। কিন্তু বিষয়টা হলো তারা তো আর সাইট্রাস নিয়ে অত জানবে না। এটার জন্য নির্দিষ্ট যে একটা প্রকল্প আছে, সাইট্রাস প্রকল্প নামে একটা প্রকল্প আছে। এই প্রকল্প যদি এগুলো গবেষণা করে, আমি জানি না যে প্রকল্প আসলে বরাদ্দ কম না, জনবলের কম না, শ্রদ্ধেয় যারা সায়েন্টিস্ট আছে তাদের সমস্যা। আমার মনে হয় এই একটা প্রকল্পকে যদি আধুনিকীকরণ করা হয়, তাহলে আমার মনে হয় এই দেশের কৃষকরাই সাইট্রাস যে উৎপাদন করবে, এদেশের যা চাহিদা তাই উৎপাদন করতে পারবে। এবং আমি সহ আমাদের বাংলাদেশের যারা কৃষক আছে, বিশেষ যারা সাইট্রাস প্রেমী, তারা আমরা চাই যে বাংলাদেশের যে সাইট্রাস প্রকল্প যে প্রকল্পটা আছে, এই প্রকল্পটা যেন কৃষক বান্ধব হয়, কৃষকের কারিগরি একটা প্রকল্প হয়, যে প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে সাইট্রাসের নাম করবে। আসলে আমরা আশেপাশে যারা উদ্যোক্তা রয়েছেন, কৃষি উদ্যোক্তা আপনার মতোই বা আপনার আশেপাশে যারা কাজ করছেন, তাদের সাথেও একটু কথা বলতে চাই এই ব্যাপারগুলো নিয়ে। সেটা কি বলা সম্ভব? জি, তাদেরকে ডেকেছি, আমি আমন্ত্রণ করছি এবং তাদের আপনাদের অপেক্ষা আছে। আচ্ছা, সেটা কি অন্য একটা বাগানে? হ্যাঁ, অন্য একটা বাগানে আমরা বসে ওখানে একটা কথা বলবো। জি অবশ্যই। তাহলে ভাই আমরা একটু সেদিকে যাই। জি জি চলে। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাইয়া অনেকগুলো বাগান তো আসলে আপনার, তাই না? এখানেও দেখতে পাচ্ছি বিশাল জায়গা জুড়ে বাগান করেছেন। এপাশে দেখছি আমও রয়েছে এবং মালটাও রয়েছে। এটা রাস্তা দুই পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা লাগিয়েছে। আচ্ছা আচ্ছা, চমৎকার ব্যাপার। সামনে দেখছি আম বাগান। আচ্ছা, ওনারাই কি আপনার সেই এলাকার কৃষি উদ্যোক্তা যারা আছেন? জি, স্থানীয় এখানেই বাগান তাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, চলে এসেছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য। মতবিনিময় বলা যেতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলবো। আশা করছি আপনাদের সময় পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আসলে কার সাথে কথা বলতে পারি এই বিষয় নিয়ে? ভাইয়ের সাথে বলেন। আচ্ছা ভাই, আপনার সাথেই বলি, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রফিক ভাইয়ের সাথে কথা হচ্ছিল এই অঞ্চলে বা পুরো বাংলাদেশে আসলে সাইট্রাসের ব্যাপারটা নিয়ে উনি বলছিলেন। আপনি আসলে এটা সম্ভাবনা কেমন দেখেন বা কিভাবে কি করা সম্ভব বলে মনে করছেন? তো আমি 7 বছর ধরে এখানে শুরু করেছি। আমি পেশায় ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওই বাগানে আমার মূল লক্ষ্য ছিল গোড়া থেকে যে আমি বাংলাদেশে সাইট্রাস নিয়ে একটু কাজ করব। আচ্ছা, এটা আমি আসলে প্রথমে রফিক ভাইকে চিনতাম না। আমি আসার পর দেখলাম যে না, আমার চেয়ে আরো আগে উনি অনেক অ্যাডভান্স হয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখছে আর কি। তো ওই অভিজ্ঞতা থেকে আমি শুরু করেছিলাম আসলে। যদিও আপনি যদি বলেন সাইট্রাস নিয়ে আসলে বাংলাদেশে ওইভাবে প্রতিষ্ঠিত কোনো অর্গানাইজেশনও নাই, বা সরকারিভাবেও যে সহায়তা করে বা জ্ঞান দেয় এরকম কিছুই নেই। সরকারিভাবে যেহেতু সেভাবে আপনারা বলছেন যে সহায়তা পাচ্ছেন না বা সেভাবে গবেষণাটা হচ্ছে না, আপনার ব্যক্তি পর্যায়ে আসলে কিভাবে এই কাজটা করছেন?
এটা অনেকটা থেকে শেখার মতো, কারণ আমরা যেহেতু ওই ধরনের আমাদের ল্যাবরেটরি সেট আপও নাই বা আমাদের এখানে ওই রকম কোনো কারণ এই ধরনের যে কোনো সিট্রাস বলেন কৃষি বলেন এটা পরীক্ষা করতে গেলে 10 বছর 20 বছর লাগে, কিন্তু আমরা তো প্রথমেই বলেছি আমি শখের বসে করতেছি, আমার ততদিন সময় নেই, আমি ততদিন বাঁচবো না হয়। তো সেই অ্যাঙ্গেল থেকে আসলে আমি রিস্ক নিচ্ছি আসলে বেশি। আচ্ছা, আমরা একটু আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, এই যে বরেন্দ্র অঞ্চল যেটা আসলে প্লাইস্টোসিন কালের সোপান মানে একেবারে উঁচু এলাকা যেটাকে আমরা বলে থাকি, এই অঞ্চলের সেচ ব্যবস্থাপনাটা আসলে আপনারা কিভাবে কি করে থাকেন? যেহেতু উঁচু এলাকায় আপনার পানির লেয়ারটা আমাদের এখানে অনেক নিচুতে, অন অ্যাভারেজ 150 to 250 ফিট নিচে থাকে। আর বরেন্দ্র এলাকা হওয়ার কারণে এটা অনেক উত্তাপ এরিয়া, আমরা হাইলি হিউমিডিটি থাকে, আপনার 46 to 48 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়। সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলের সেচ ব্যবস্থা যদি আমরা সঠিক পরিচালনা করতে চাই, তাহলে আমাদের এই যে ফ্লাড সিস্টেম পানি থেকে বেরিয়ে আসতে হবে। ফার্মিংয়ে ফ্লাডিং পানি দিলে আমাদের প্রচুর পরিমাণে পানি লাগে। তো আমাদের এই ইরিগেশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কিছু কিছু ওয়ে আছে, যেমন আমরা বলি ড্রিপ ইরিগেশন দিতে পারি, আমরা মালচিং ইউজ করতে পারি ময়েশ্চারটা গাছের কাছে ধরে রাখার জন্য। তো বেটার আউটকাম, বেটার ফ্রুটস আপনাকে পেতে হলে গাছের একটা মাটির যে ময়েশ্চার এটা কনস্ট্যান্টলি থাকা দরকার। তো আমরা যদি ইরিগেশন সিস্টেমটা ডেভেলপ করতে পারি আমাদের ফার্মিংয়ে এখানে এসে, তাহলে আমাদের মাটির যে ময়েশ্চারটা আমরা কনস্ট্যান্টলি ধরে রাখতে পারবো এবং গাছের আপনার গুণগত মান, ফলের গুণগত মান এবং প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। তো আমার পার্সোনালি যদি সাজেস্ট করি যে কী ধরনের ইরিগেশন, আমি মনে করি ড্রিপ ইরিগেশন, স্পেশালি ফ্রুটস ফার্মগুলোতে ড্রিপ ইরিগেশনটা যদি আমরা ইনভলভ করতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে এটা আমাদের জন্য যেমন ভালো হবে, ওভারঅল আমরা পানির ব্যবহারটা অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। 80% আমরা পানি সেভ করতে পারবো, যে পানিটা আমরা আদার্স কোনো ফসলে আমরা কাজে লাগাতে পারি। আপনি যে আধুনিক প্রযুক্তিটির কথা বা উদ্ভাবনের কথা বলছেন, সেটি এখন পর্যন্ত ইনক্লুড করা সম্ভব হয়নি কেন? এটা সম্ভব হয়নি বলতে গেলে এটা একটু কস্ট ইফেক্টিভ হয়, কস্টলি হয়। আর বলতে গেলে আমরা চিন্তা ভাবনা করছি এটা নিয়ে আসার জন্য। পাইলট প্রজেক্ট হলে আমাদের প্রজেক্টগুলোতে একটু বিগ সাইজের, এটা পুরো প্রজেক্টটাতে আমরা যে ইরিগেশন সিস্টেম নিজেরা থেকে দিতে চাই, তাহলে অন অ্যাভারেজ 40 to 50,000 টাকা পার আপনার বিঘা এটা অ্যাটলিস্ট এটা কস্ট হবে। যদি আপনি ফার্টিলাইজেশন অ্যাড করেন তাহলে আবারও কিছু বেড়ে যেতে পারে খরচটা। এই ক্ষেত্রে যারা ভালোভাবে কাজ করার চেষ্টা করছে, যাদের বাগানগুলো নিয়ে আপনার সংশ্লিষ্ট যারা আছেন, তারা যারা ফিল্ড ভিজিট করে, তাদেরকে যদি ডিপার্টমেন্ট থেকে হোক কিংবা সরকারিভাবে যদি কোনো পাইলট প্রজেক্ট হিসেবে তারা সহায়তা দিয়ে থাকে, ফর এক্সাম্পল 30%, 40-70% আপনি আপনার একজন কৃষককে ফান্ডিং দিল, বাকি 30% কৃষক নিজে করে এটা ম্যানেজ করে নিল, এই ধরনের হলে হয়তো দেখা যাচ্ছে অনেকেই এই জিনিসগুলোতে এগিয়ে আসবে। আচ্ছা, উত্তম কৃষি চর্চার ব্যাপারেও একটু জানতে চাইবো ভাইয়া, এই অঞ্চলে উত্তম কৃষি চর্চাটা আসলে কিভাবে পৌঁছেছে বা এখনো পৌঁছেছে কিনা, বা শুধুমাত্র কি আপনারা যারা বড় কৃষক আছেন তারাই এটা করছেন, নাকি একেবারে তৃণমূল পর্যায়ের কৃষক আছেন যারা, তারাও এটা চর্চা শুরু করেছেন? উত্তম কৃষি চর্চার এখনো সেই বিশাল উত্তমভাবে আমরা করতে পারিনি, সত্যি কথা বলতে। আমরা চেষ্টা করে যাচ্ছি ব্যক্তিগতভাবে যারা করছি। আমি আছি, আমাদের পাশেই যে বড় রফিক, খুব কাছের বন্ধু, অনেক বছর ধরে এগ্রিকালচার নিয়ে আছে। মিজান ভাই যে কথাগুলো বললো, সো এটা নিয়ে ব্যক্তিগতভাবেই যতটুকু ডেভেলপ করা যাচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি। রপ্তানিমুখীর ব্যাপারটাও যদি নিয়ে না আসা যায়, তাহলে হয়তোবা কৃষির সম্ভাবনাটা অদূর ভবিষ্যতে আসলে স্থিমিত হয়ে পড়বে বলে আমরা মনে করছি। আপনার কি মনে হয়? আমরা আশা করি যে বাংলাদেশ থেকে অনেক ফ্রুটস রপ্তানি হবে, স্পেশালি আম। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের উত্তরবঙ্গের আমের যে বিশাল যে পরিসর সাজিয়েছি আমরা, আপনার 25 মিলিয়ন মেট্রিক টন আম যে প্রোডাকশন হয়, সেই তুলনায় আমাদের রপ্তানিটা অতি নগণ্য হয়। একেবারেই তাই। আর এই ব্যাপারটা নিয়েও আমরা একটু কথা বলতে চাই, আরো একজনের সাথে কথা বলি, উনি কি ভাবছেন রপ্তানির ব্যাপারটা। উত্তরবঙ্গে তো আসলে বিভিন্ন ধরনের ফল প্রোডাকশন হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি তো আমের কথাই আমরা বলবো। কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ আম কেন রপ্তানি করতে পারছেন না, এবং সেটার ফ্যাক্টরগুলো আপনি কি মনে করেন, বা সরকার কি করতে পারে বলে আপনার ধারণা? আসলে আমাদের এইখান থেকে ঢাকা শহরে যখন যেতে হয় 350 কিলোমিটার দূরে যেতে হয়। তো আমরা যদি মনে করি আমাদের রাজশাহীতে যদি আমাদের কার্গো বিমানের ব্যবস্থাটা হয়, তাহলে আমাদের রপ্তানিটা একটু বেড়ে যাবে। আচ্ছা। আর এখানে অনেক ব্যবস্থাপনা আর কি নাই বললেই হয় আর কি। সেগুলো কি? সেগুলো হচ্ছে কুলিং সিস্টেম, তারপরে ট্রান্সপোর্ট ব্যবস্থা, তারপরে প্যাকেজিং হাউস। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি সরকারের কাছে দাবিটা কি এখন? এই জিনিসগুলো খুব দ্রুত আপনাদেরকে পৌঁছে দেয়া, আরো কিছু কি আছে? আমরা চাই রাজশাহীতে আমাদের এই ব্যবস্থাটা আর কি হোক, তাহলে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে একটা ভালো কিছু আশা করা যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে সারাটা দিন আমরা কাটিয়েছি এই বরেন্দ্র ভূমিতে বা কৃষি সমৃদ্ধ ভূমিতে এবং জানার চেষ্টা করেছি এখানকার কৃষকরা কী ধরনের প্রতিবন্ধকতার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন অভিনব সহায়তার কথা আমাদের কাছে দাবি করেছেন বা সরকারের কাছে দাবি করেছেন এবং আপনাদেরকে পৌঁছে দিতে আমাদেরকে অনুরোধ করেছেন। বিভিন্ন বিষয় উঠে এসেছে, আপনারা দেখেছেন, বলা হয়েছে কিভাবে রপ্তানিমুখী করা যায়, কিভাবে এই অঞ্চলের কৃষিটাকে আরও উন্নত করা যায়, কিভাবে যান্ত্রিকীকরণের মাধ্যমে এই কৃষিটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নেওয়া যায় এবং বাংলাদেশের কৃষিটাকে ব্র্যান্ডিং করা যায়। আমরা আশা করছি আপনারাও এই তথ্যগুলোর সাথে একমত হবেন এবং আপনাদের সমস্যাগুলো নিয়েও পরবর্তীতে আমরা নতুন কোনো পর্বে হাজির হব। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, আকিস ফিড নিবেদিত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।